নমস্কার। সিপিআইএম দার্জিলিং জেলা কমিটির ফেসবুক পেজে আপনাদের স্বাগত। আমি কুশল ভট্টাচার্য। আজকে আমাদের সাথে আছেন সিপিআইএম পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম, পলিট ব্যুরো সদস্য কমরেড মোহাম্মদ সেলিম। কমরেড, আপনাকে স্বাগত জানাই। আজ আপনাকে আমরা আচমকা পেয়ে গেছি, আমাদের প্রস্তুতিও সেরকম ছিল না। তো আপনার সাথে কিছু আলাপচারিতা আমরা করতে চাই, কিছু প্রশ্ন আমাদের আছে। এই মুহূর্তে আমাদের রাজ্যের, বড় প্রেক্ষিতে ধরলে দেশের, এই যে ধর্মীয় বিভাজন, ভয়ঙ্কর রকম সাম্প্রদায়িক উত্তেজনা সাধারণ বিষয়ে, তার বিরুদ্ধে আমাদের যে মূল শ্রেণীগত রাজনীতি, সেটা ফিরিয়ে আনতে বা সেটাকে আরো জোরদার করতে পার্টি কি ভাবছে? তো আসলে কি হয়, শাসক দল, শাসক শ্রেণী যখন সাধারণ মানুষের, আমাদের মতো দেশে সমস্যাগুলো সমাধান করতে পারে না, রুটি রুজির প্রশ্ন, খাদ্যের প্রশ্ন, অন্নের প্রশ্ন, স্বাস্থ্যের প্রশ্ন, চিকিৎসার প্রশ্ন, শিক্ষার প্রশ্ন, অন্যান্য অন্যান্য বিষয়, কল কারখানা, কাজ, যেখানে রোজগার হবে, তখন দাঁড়িয়ে এই যে রিজার্ভ আনএমপ্লয়েড বাহিনী, তাদেরকে তো কাজে লাগাতে হবে। তখন তাদেরকে তারা এই বিভাজনের রাজনীতিতে টেনে নেয় খুব পরিকল্পিত ভাবে। এবং আমাদের রাজ্যে কি হচ্ছে, রাজ্যে শাসন ক্ষমতায় যে আছে এবং কেন্দ্রের শাসন ক্ষমতায় যে আছে, তৃণমূল এবং বিজেপি উভয়ই, এটা হচ্ছে তাদের এখন একটা মূল কাজ, এই বিভাজন। তাহলে এটা যদি দৃষ্টিতে সরায়, তাহলে লোকের এরকম এমন একটা হিংসা, দেশ বা বাতাবরণ তৈরি করে, টক্সিক মাইন্ড করে। আমরা এমন যে কোনো ঘটনা নেই, ধরো কদিন আগে পেহেলগাঁওয়ের ঘটনা হলো, আমাদের সেনাবাহিনী প্রেস কনফারেন্স করে বলছে যে সন্ত্রাসবাদের উদ্দেশ্য ছিল এখানে দাঙ্গা বাড়ানো। পরে প্রধানমন্ত্রী সেটা বললেন। তাহলে সন্ত্রাসবাদ যখন এইটা কাজ করছে পাকিস্তানের মদত নিয়ে, পাকিস্তানের মাটি থেকে এসে, যাতে আমাদের দেশে একটা ব্যাপক দাঙ্গা হাঙ্গামা হয়, 26 জনের প্রাণ নিয়ে যাওয়ার জন্য। এবার এখানে যারা সাম্প্রদায়িক শক্তি, তারা কিন্তু যতটা সন্ত্রাসবাদের বিরুদ্ধে, তার থেকে বেশি কাশ্মীরি বিরোধী, মুসলমান বিরোধী একটা বিদ্বেষের রাজনীতি করা শুরু করলো, বিভাজনের, ঐক্যের। কেন ঐক্য বিরোধী? আমরা যে ঐক্যের কথা বললাম, তারা সে কোনো ভূমিকা আরম্ভ করলো। যত না সন্ত্রাসবাদের বিরুদ্ধে, যত না পাকিস্তানের বিরুদ্ধে, যত না অপরাধীর বিরুদ্ধে, তার থেকে বেশি হচ্ছে যারা ধর্মনিরপেক্ষ, যারা বামপন্থী, যারা মার্ক্সবাদী, তাদের কোনো শত্রু মনে করে। বাংলাদেশের উদাহরণ দেখো, বাংলাদেশের ঘটনা নিয়েও এই বামপন্থী, প্রগতিশীল, গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে জামাতপন্থী, সাম্প্রদায়িক শক্তির যখন উত্থান হলো, তো ওখানে কিন্তু সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, মন্দিরের উপর আক্রমণ হচ্ছে। তখন কিন্তু দেখো, হিন্দুর উপর আক্রমণ হচ্ছে, সংখ্যালঘুর উপর কাটতে বলে চিৎকার করছে এরা এখানে, তো এখানে থেকে কাজই করছে। তাহলে এখানে হোক বা ওখানে হোক, তোমাকে এই সংখ্যালঘুদের নিরাপত্তার কথা কেন বলি আমরা? কারণ যে যার যেখানে বহুত্ব আছে, সেই সেটা লুটে নেবে, মাতব্বরি করে যাতে না হয়। বহুত্ববাদ নয়, বহু সংখ্যক বাদ নয়, বহুত্ববাদ, মেজরিটেরিয়ানিজম নয়, প্লুরালিজম, যেখানে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলানো না হয়। এই উত্তরবঙ্গের মানুষকে আরো বেশি করে বুঝতে হবে, কারণ এখানে একদম আসামের মতো লিভিং অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়াম, যেখানে বিভিন্ন জনগোষ্ঠী, জনজাতি আছে। তাহলে এই বহুত্বের মধ্যেই আমাদের ঐক্য, এবং এই বৈচিত্র্যের মধ্যেই আমাদের ঐক্যকে রক্ষা করতে হবে। আর এটা কি করা যাবে? তাহলে প্রত্যেকের যে অধিকার আছে, মানবাধিকার আছে, গণতান্ত্রিক অধিকার আছে, বেঁচে থাকার অধিকার আছে, বাঁচার জন্য যে অধিকারগুলো দরকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, খাদ্য, কাজ, সেগুলো নিয়ে লড়াই করতে হবে। তাহলে ওরা লড়াই করতে বলছে একটা জনগোষ্ঠীর বিরুদ্ধে আর একটা জনগোষ্ঠীকে, আমরা লড়াই কথা বলছি শিক্ষার জন্য, অশিক্ষার বিরুদ্ধে। স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে স্কুল খোলার দাবিতে। আচ্ছা, স্কুল বন্ধ হচ্ছে, তখন মাদ্রাসা বন্ধ হচ্ছে। তাহলে এবার বিজেপি এসে মাঝখানে বলবে না, মাদ্রাসা আলাদা, স্কুল আলাদা, কারণ হিন্দু আলাদা, মুসলমান আলাদা। কার লাভ হচ্ছে? তৃণমূলের লাভ হবে। সে মাদ্রাসা সার্ভিস কমিশনে দুর্নীতি করেছে, স্কুল সার্ভিস কমিশনে দুর্নীতি করেছে, মাদ্রাসার নিয়োগে দুর্নীতি করেছে, স্কুলের নিয়োগে দুর্নীতি করেছে, এবং আলটিমেটলি মাদ্রাসাও ছাত্র ভর্তি হচ্ছে না, স্কুলেও ছাত্র ভর্তি হচ্ছে না, তালা পড়ছে দুটোতেই। তাহলে আমাকে যদি লড়তে হয় মিড ডে মিলের খাবারের দুর্নীতির বিরুদ্ধে যদি লড়তে হয়, সেটা মাদ্রাসা মিড ডে মিল আর স্কুলের মিড ডে মিল তো আলাদা লাভ নেই। যদি আলাদা করে, তাহলে একসময় দেখা যাবে স্কুলের যে মিড ডে মিল যাচ্ছে, তার মধ্যে হিন্দু ও মুসলমান, তপশিলি জাতি, আদিবাসী, রাজবংশী সব আলাদা কিচেন করতে হবে। সরকারের তাতে লাভ যদি বিভাজনটা হয়। সরকার বিপদে পড়ে যদি বিভাজন ভুলে মানুষ ঐক্যবদ্ধ হয়ে তার কলার চেপে ধরে বলে যে কেন বামফ্রন্টের আমলে 12 ক্লাস পর্যন্ত অবৈতনিক হয়েছিল, কোনো পয়সা লাগবে না বলা হয়েছিল, এখন কেন আমাকে পয়সা দিতে হচ্ছে, এবং পয়সা দিতে না পারলে মেয়েটা আত্মহত্যা করছে কেন?
কেন দাঁড়িয়ে স্কুলগুলো বন্ধ হচ্ছে? বামফ্রন্টরা একটা স্কুল খুলেছিল, কেন আজকে সরকারি কলেজে কোনো ভর্তি নেই, প্রাইভেট কলেজগুলোতে ভর্তি হচ্ছে, সরকারি কলেজে ভর্তির নোটিশ দিতে এত দেরি হচ্ছে? কারণ তুমি বিজেপি এবং তৃণমূল মিলে সরকারি ব্যবস্থাপনায় যে শিক্ষা এবং স্বাস্থ্যের যেটুকু আছে সেটাকে তুলে দিতে চাইছে। তাহলে এটাই তুমি যেটা বললে, তাহলে বিভাজনের রাজনীতির কাউন্টার করতে হলে আমাকে এই যে প্রান্তিক মানুষ, এই যে দুর্বল অংশের মানুষ, এই যে খেটে খাওয়া মানুষ, যার স্কুল বন্ধ হচ্ছে, যার চিকিৎসা হচ্ছে না হাসপাতালে, তাকে প্রাইভেট সেক্টরে গিয়ে বাধ্য হয়ে নিজের পকেটকে খরচা করতে হচ্ছে, সেই অংশকে তার যে রিয়েল ইস্যু আছে, আসল, হিন্দুদের বলে আসল মুদ্রা, আসলি মুদ্রা, তাহলে ফর্জি মুদ্রার বিরুদ্ধে আসলি মুদ্রা নিয়ে করতে হবে লড়াইটা। বামপন্থীরা সে কাজটি করছে, এইভাবে রাখতে বামপন্থীদের উপরে, কিন্তু মানুষ কিন্তু লড়ার জন্য উৎসাহী নয়। তাহলে মহেশতলায় দেখো, ধুলিয়ানে দেখো, মোটাবাড়িতে দেখো, বাংলাদেশের ঘটনা নিয়ে দেখো, টাইগার ঘটনা নিয়ে দেখো, সবসময় চেষ্টা করেছে একটা অংশের মিডিয়া, সোশ্যাল মিডিয়া এবং বিজেপি তৃণমূল এটাকে একটা বিষাক্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে, ভাগাভাগি রাজনীতি করার চেষ্টা করেছে। হাঙ্গামা হয়ে গেছে, দোকান লুট হয়ে গেছে, তারপরে জ্বালিয়ে দিয়েছে, কিন্তু ওয়াইড স্প্রেড দাঙ্গা করতে পারেনি। কেন পারেনি? যেখানে পুলিশ নিষ্ক্রিয় হয়ে গেছে বা পুলিশ মদত দিয়েছে, থানার সামনে হয়েছে মহেশতলা ঘটনা। কিন্তু আমরা দেখলাম যে সাধারণ মানুষ কিন্তু সে পরিযায়ী শ্রমিক তার জ্বালা যন্ত্রণার মধ্যে, সে কিন্তু হিন্দু মুসলমানের বিরুদ্ধে, মুসলমান হিন্দুর বিরুদ্ধে লড়তে পারছে না। এখানে হচ্ছে ভরসার জায়গা, এটাকে আরো জোরদার করতে হবে। তোমাদের মাটি গাড়ার ঘটনা তোমরা জানো, নকশাল বাড়ি থেকে মাটি গাড়ায়। আচ্ছা, আমাদের যে রাজ্যে তো মাংস নিষিদ্ধ নয় না, আজকে এটা মাংস নিয়ে করছে, কালকে মাছ নিয়ে করতে পারে, দিল্লিতে করেওছে, তাহলে এভাবে চলবে। তাহলে আমিষ নিরামিষ এখানে করতে পারে, তাহলে কেন করছে? আসলে তার উদ্দেশ্য হচ্ছে এটাকে নিয়ে একটা ঘৃণার রাজনীতি করা এবং উস্কে দেওয়া, যেখানে হিন্দু মুসলমানের বাড়ি লুট করবে, মুসলমান হিন্দু বাড়ি লুট করবে। মন্দিরে মসজিদে আগে ওই তোমার গরুর মাথা বা চামড়া বা রক্ত বা শুয়োরের মাথা বা রক্ত লাগিয়ে দিলে দাঙ্গা হতো, আমরা সবাই জানি। এখন হেমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী নিজে বলছে যে আমি মসজিদগুলোর সামনে শুয়োরের মাথা ফেলে দেবো। এদের মাথা খারাপ হয়নি, পরিকল্পিত মাথা, যেখানে দাঁড়িয়ে এরা মানুষের খাদ্য নিয়ে, তাহলে বামপন্থা মানে হচ্ছে খাদ্যের অধিকার, যে মানুষ ঝুঁকা আছে সে খাবার পাবে না কেন, আর দক্ষিণপন্থা রাজনীতি মানে হচ্ছে খাদ্য নিয়ে রাজনীতি করা, সেখানে কে কি খাচ্ছে সেটা নিয়ে বিভাগ তৈরি করা। এই আপনি যে এই পুরো ব্যাপারটা ধরলেন এই একটা প্রশ্নের উত্তরে, মানুষের প্রত্যেক দিনের জীবন সংগ্রামের কথা, বিশেষ করে স্কুলের কথা, সেখানে দাঁড়িয়ে আমাদের কৃষক, শ্রমিক এবং শিক্ষক গণসংগঠন, ছাত্র যুব গণসংগঠনগুলির কি ভূমিকা আপনি দেখছেন? অবশ্যই এখানে ছাত্ররা আন্দোলন করছে, লড়াই করছে, শিক্ষকরাও চাইছে। আবার যে শিক্ষকদের চাকরি চলে গেল, দুর্নীতি অভিযোগ, ইলেকশন, আমাদের স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে, শিক্ষা দপ্তরের বিরুদ্ধে, শিক্ষামন্ত্রী জেলে, অন্য শিক্ষামন্ত্রী জেলে যাওয়া উচিত, গোটা স্কুল বোর্ড, তারপর হচ্ছে তোমার গিয়ে সিভিল সার্ভিস কমিশন, শিক্ষা দপ্তর এটার সঙ্গে যুক্ত, একই ক্ষেত্রে মাদ্রাসার ক্ষেত্রে। তাহলে এই শিক্ষাকে বাঁচাতে হবে। আসলে এটা শুধু শিক্ষক নিয়োগের দুর্নীতি নয়, সরকারি পৃষ্ঠপোষকতায় যে শিক্ষা ব্যবস্থা আছে সেটা তুলে দেওয়ার একটা অঙ্গ। কেন্দ্র সরকার সরাসরি স্কুল বন্ধ করে দিচ্ছে, কলেজ বন্ধ করে দিচ্ছে, বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিচ্ছে, তাহলে প্রাইভেট সেক্টরে এই স্কুল এডুকেশন সিস্টেম বাড়বে না। আর অন্যদিকে আমাদের রাজ্য সরকারও কায়দা করে ওরা এই স্কুল বাড়িগুলোকে রিয়েল এস্টেট দেখছে, স্কুলের মাঠগুলোকে রিয়েল এস্টেট দেখছে, জমি দেখছে, যেমন চা বাগানের জমি দেখছে, যেমন বাঁধের জমি দেখছে, যেমন চরের জমি দেখছে, যেমন শহরে যে কোনো একটা জায়গায় পার্ক দেখছে, একটা ফরেস্ট ডিপার্টমেন্টের জমি দেখছে। ওরা হচ্ছে এটাকে মনিটাইজ করতে চায়, কেন্দ্র সরকারও তাই চায়, বিজেপি তৃণমূলের কোনো তফাৎ নেই। সেখানে স্কুল বাঁচানোর জন্য অধ্যাপক, শিক্ষক, অভিভাবক, ছাত্র, শিক্ষাকর্মী, সাধারণ মানুষ, বুদ্ধিজীবী, যারা হচ্ছে শিক্ষাবিদ, যারা শিক্ষানুরাগী মানুষ, তাদের সবাইকে মিলিতভাবে উদ্যোগ নিতে হবে, সেই চেষ্টায় আমরা করছি। এবার আমাদের উত্তরবঙ্গের একটা খুব নির্দিষ্ট সমস্যায় আমরা আছি, চা বাগান, বন্ধ চা বাগান, চা বাগানের জমি। যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন চা বাগানের জমির অব্যবহার্য 30% জমি কর্পোরেটের হাতে তুলে দেওয়া হবে। চা বাগানের শ্রমিকদের পাট্টা নিয়ে সমস্যা আছে, তাদের বাসস্থান নিয়ে সমস্যা আছে, এবং তারা আবাস যোজনার ঘর পাচ্ছেন না। তো এখানে আমরা কি ভাবছি? আসলে আমরা এটা বলছি, এটা গোটা দেশের জন্যই কর্পোরেট কমিউনাল নেক্সাস, সাম্প্রদায়িক শক্তি এবং এই কর্পোরেট পুঁজি, এর দুটো একটা নেক্সাস হচ্ছে, ইলেকট্রাল বন্ড নয়, প্রতিদিন এটা হচ্ছে। তাহলে কেন কর্পোরেট এটাকে মদত দিচ্ছে? কেন আসলে মদত দিচ্ছে? কারণ সে এই সমস্ত সম্পদকে নিজে নিতে চাইছে,
তাহলে জমি যখন তুমি বলছো, এমনি শহরের জমি তুমি যদি দেখো, তাহলে বামপন্থা মানে হচ্ছে রিডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ। অপারেশন বর্গা, ভূমি সংস্কার মানে কি? জোরদার জমিদারের কাছ থেকে জমি নিয়ে যে চাষ করছে তার কাছে জমি দেওয়া। ঠিকাদারেন্সি একটা অ্যাবলিশন মানে কি? যারা বস্তিতে আছে অথচ জমির মালিক নয়, সেখানে তারা যাতে ঘর বাড়ি ঠিক মতো তৈরি করতে পারে, ইনসিটু ডেভেলপমেন্ট হয়, তার জন্য জমিদারি প্রথাকে শেষ করে দিয়ে যে যেখানে আছে মাথা গোজা খাই, সে পাইপ তলায় যাতে মাটি পায়। তাহলে এটা হচ্ছে জমি তো বাড়াতে পারবো না, যা আছে সেটাতে বেশিরভাগ অংশের মধ্যে ভাগ হয়, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এদের মধ্যে ভাগ হয়। এখন উচ্চবিত্তদের হাতে যাতে গোটা সম্পদটা উল্টো দিকে, এটা রিভার্সাল হচ্ছে। তাহলে তাহলে দেখা যাবে একটা শিলিগুড়ি শহরে আগে জমির মালিকানা যত ডেমোক্রেটিক ছিল, যত বেশি লোকের মধ্যে ছড়ানো ছিল, এখন দেখা যাবে ক্রমাগত কয়েকটা পুঁজিপতির হাতে সেই জমিগুলো চলে যাচ্ছে যে কোনো শহরে। এবার শহরের জমি এমন দাম বেড়েছে, তুমি একটা ফ্ল্যাট করতে পারবে না, একটা ঘর করতে পারবে না, মফস্বলে তাই হচ্ছে। এবার আরো তো জমি কোথায়? জমি সাপ্লাই নেই। তাহলে চা বাগান, তাহলে তিস্তা বাঁধ প্রকল্পের জমি, তা হচ্ছে জঙ্গলের জমি, তা হচ্ছে নদীর চরের জমি, নদী বাঁধের জমি, এটাকে তারা নিতে চাইছে। সরকার মমতা যা বলেছেন, এই যে আইটিসি কে দেবেন বা অন্যকে দেবেন, তাহলে 30% দেবেন, এটা হচ্ছে চা বাগানকে শেষ করে দেওয়া, চা শিল্পকে শেষ করে দেওয়া, চা বাগানের শ্রমিকের দীর্ঘদিনের যে অধিকারটা অর্জন করেছে সেটাকে লুটে দেওয়া। এই জন্য এটা হওয়া দরকার আছে। এটা সরাসরি হচ্ছে। ফরেস্ট কভার কমছে আমাদের দেশেও, আমাদের রাজ্যেও। তাহলে বামফ্রন্ট যখন ছিল তখন আমরা বন সৃজন করছিলাম, আমরা বাড়িয়েছিলাম ফরেস্ট কভারেজ। আর এখন হচ্ছে উল্টো হচ্ছে। তুমি স্যাটেলাইট পিকচার দেখো, যদি স্যাটেলাইট পিকচার দেখো, 2011 ছবি দেখো আর 2011 পরের ছবি দেখো, দেখা যাবে কিভাবে জঙ্গলের জমিকে রিয়েল এস্টেটে, রিসর্টে, অন্যান্য ভাবে কর্পোরেটকে তারা দিয়ে দিচ্ছেন। একইভাবে চা বাগানের কথা বলছেন। তাহলে মমতা ব্যানার্জি কি করছে? মোদী যেটা ভূমি সংস্কার আইনকে পাল্টে নিয়ে 2014-তে আসার পরে যেটা করেছিল, যার জন্য গোটা দেশে আন্দোলন হলো, এবং সেটা এখন সেলফে রেখে দিয়েছে, বাতিলও করেনি, লাগু করতে পারেনি, আনতে পারেনি। আমি নিজে যে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি ছিল, ল্যান্ড, ওরা নানা নাম দিয়েছিল, পোশাকি নাম দিয়েছিল, আসলে ভূমি অধিগ্রহণ নয়। এটা মমতা ব্যানার্জি বেআইনি ভাবে সেই কাজটা করছে। তৃণমূলের একটা নেতাদের একটা বড় অংশ দেখবে এই কাজই করছে। এটা একসময় চিট ফান্ডের টাকা দিয়ে এই কাজটা করেছিল, এখন ওরা সরাসরি কর্পোরেটের টাকা দিয়ে এই কাজটা করছে। এই যে প্রত্যেক দিন যে রাজ্য সরকারের বা কেন্দ্রের যে বিভিন্ন জনবিরোধী নীতি বা পদক্ষেপ, তার বিরুদ্ধে পার্টি ধারাবাহিকভাবে পথে আছে, পার্টি নিজে আছে, গণসংগঠনগুলি আছে, ছাত্র যুবরা আছে। কিন্তু এই সময় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে মিডিয়া কোনো কভারেজ বা সম্প্রচারই করছে না। এবার তারা করছে না, সেটা তো কিছু বলার নেই। এবার এই ব্যাপারটাকে একদম প্রান্তিক সাধারণ মানুষের কাছে, যিনি সন্ধ্যেবেলা কাজের থেকে ফিরে টিভিটা চালিয়ে খবরটা দেখেন, তার কাছে পৌঁছবো আমরা কি করে? তার কাছে আমরা কিভাবে পৌঁছবো? কোনোদিনই বুঝবা প্রচার মাধ্যম তাই যদি টাকায় বিক্রয়, আগে খবর ছেপে বিক্রি হতো, এখন আগে বিক্রি হয় তারপরে ছাপা হয়। তাহলে সেখানে দাঁড়িয়ে ওটা বিরাট পুঁজির ব্যাপার, কোটি কোটি টাকার ব্যবসা। তাহলে ওরা ব্যবসা দেখে। এই যে কসবা কাণ্ড হলো, আমাদের কর্মীরা জেলে গেল, পরের দিন খবরের কাগজে করে দেখবে যে তোমার গিয়ে বিজেপি আছে, তৃণমূল আছে, বাকি কেউ নেই। এই আমি মীনাক্ষী নিয়ে গিয়ে আমরা এত বিশাল সমাবেশ করলাম তামান্না হত্যার পরে, কটন হোলসেলের খবরটা দিয়েছে, মীনাক্ষী কি বলেছে সেই নিয়ে বিতর্ক হচ্ছে, কিন্তু মূল ইস্যুটা তামান্না খুন, তার বিচার, তার গ্রেপ্তার, তার শাস্তি, তার মা যেটা চাইছে সেটা কিন্তু প্রকাশ হচ্ছে না। তো এখানে আমাদের নিজস্ব ভূমিকা থাকতে হবে। আমাদের কথা কখনোই মানুষের কাছে বুঝবা প্রচার মাধ্যম নিয়ে যাবে না। তাহলে এই যে বিকল্প মাধ্যম, এই যে সমাজ মাধ্যম, ফেসবুক, টুইটার, সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ, এটা ওরা অল্টারনেটিভ মিডিয়া করে দখল করে নিতে চেষ্টা করছে। কিন্তু আমাদের নিজস্ব সেই স্কিল, সেই দক্ষতা অর্জন করতে হবে, করছি আমরা। এবং এই মাধ্যমটাকে বড়ভাবে ব্যবহার করতে পারলে, তাহলে আসল কথা হচ্ছে মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়া। সে কাজে শুধু ছাত্রজীবীরা যাচ্ছে তা নয়, শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, পরিযায়ী শ্রমিক, তার সঙ্গে দাঁড়িয়ে মহিলা, তার সঙ্গে দাঁড়িয়ে শিক্ষক, শিক্ষাকর্মী, এই সব অংশ, মধ্যবিত্ত কর্মচারী, সবাই তো নিজস্ব একটা শক্তি আছে। তাহলে সবার কাজ হচ্ছে তারা এই বার্তা বাহকের কাজ করবে, মাল্টিপ্লায়ার হবে, অ্যাম্পলিফাই করবে, যাতে দাঁড়িয়ে আমরা, এবং সেটা হয় বলে দেখবে এই যে প্যালেস্টাইনের উপরে ইসরায়েলের এত হামলা, কিন্তু দেখা যাবে মেইন লাইন মিডিয়া গোটা বিশ্বের তারা হচ্ছে হামাস
ইসরায়েল হ্যাঁ। আর ক্রমাগত প্যালেস্টাইন হচ্ছে টেরর, হ্যাঁ। এই ক্যাম্পেইন করে গেছে, ন্যারেটিভটা নেতানিয়াহু হয়ে। গোটা পৃথিবীতে কিন্তু নেতানিয়াহু আজকে ঘৃণিত, ভারতের কথা আমি বলছি না, গোটা পৃথিবীতে। এবং সেখানে দাঁড়িয়ে আজকে পশ্চিমী দেশগুলোতেও হাজার হাজার মানুষ নামছে, ওখানে যে শিশু হত্যা হচ্ছে, যে খাদ্যের লাইনে যেখানে গোয়া মারছে, মিসাইল যাচ্ছে, যেখানে রিফিউজি ক্যাম্পে মারছে। তাহলে এবার তারা করতে পারছে তোমার কাছে এই বিকল্প প্রচার মাধ্যমকে আরো বেশি স্ট্রং করতে হবে। এখানে আমি আপনার কাছে একটা মানে দাবি বা আবদারি বলতে পারেন। এই যে এখন ইউটিউব খুললে পরে দেখা যায় বিভিন্ন সামাজিক ইস্যু বা বিভিন্ন ইতিহাসটাকে ভুল ব্যাখ্যা করে অসংখ্য ইউটিউব চ্যানেল আছে যারা সরাসরি বিজেপি দ্বারা ফান্ডেড, তারা বিভিন্ন ইতিহাসটাকে ভুলভাবে ব্যাখ্যা করছে। তো আমরা বাংলায় তো এরকম কোন আমাদের পক্ষ থেকে কোনো ইউটিউব চ্যানেল যা এই ধরনের সামাজিক ইস্যুগুলো নিয়ে শুধু কথা বলবে বা ইতিহাসের বিষয়গুলো নিয়ে কথা বলবে আছে, সেগুলো আছে, সেই বিষয়গুলোকে জনপ্রিয় করতে হবে। কিন্তু আসলে এখন কি হচ্ছে, আমাদের রাজ্যে লাইব্রেরি সব বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, লাইব্রেরি ব্যবহার বন্ধ হয়ে যাচ্ছে, লাইব্রেরিতে কোনো নিয়ম নেই। কদিন পরে বাংলা বই ছাপা বন্ধ হয়ে যাবে, এবং তার সঙ্গে হচ্ছে শুধু মমতা ব্যানার্জি বই কিনতে হবে, হ্যাঁ, সে কোটি টাকা স্ক্যান। আর অন্যদিকে স্কুলে পড়াশোনা হচ্ছে না। তাহলে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে যারা ইতিহাস বোধ তৈরি হচ্ছে না, যারা ইতিহাস জানে না, তাদেরকে এরকম হিন্দি সিনেমার কায়দায়, বলিউডি কায়দায় কিছু দেশপ্রেমের ফেক কিছু মিশেল দিয়ে কিছু বিষাক্ত পরিবেশ তৈরি করে মগজের মধ্যে ঢোকানোর চেষ্টা হচ্ছে। কিন্তু এখানে আমাদের যেটা সঠিক তথ্য, সঠিক ইতিহাস, সেই নিয়ে বক্তব্য আছে। কিন্তু এটা হচ্ছে এত জোরালো ভাবে করছে এবং এত মাল্টিপল চ্যানেলটাই করছে, যার মোকাবিলা হয়তো করা যাচ্ছে না। কিন্তু সেখানে দাঁড়িয়ে অথেন্টিক এই সমস্ত সাইটস আছে, ইউটিউব চ্যানেলও আছে, ওয়েবসাইটও আছে, যেখানে দাঁড়িয়ে আরো বেশি তাকে স্ট্রেনথেন করতে হবে। ঠিকই বলেছো। এবং রাজনৈতিক প্রচারের সঙ্গে সঙ্গে এই সামাজিক, ঐতিহাসিক, সাংস্কৃতিক এই প্রচারগুলোকে আমাদের নিয়ে যেতে হবে। সেটা অনেকে দেখবে হিন্দি ভাষায় অল ইন্ডিয়াতে ন্যাশনাল, এটা এখন বিজেপি কে 20-25 বছর ধরে দেখছে, সেখানে দেখবে বিকল্প প্রচার মাধ্যম অনেক বেশি তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। লোকগীতিতে, লোকগানে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়, খবরে বিকল্প বাস্তব তুলে ধরার চেষ্টা করছে, সংস্কৃতিতে, ইতিহাসে। আমাদের বাংলায় তো এখন যা হয়, 90 মুসলমান বেশি করে গরু গোস্ত খায়। তো নতুন নতুন যারা বিজেপি হয়েছে বা হয়েছে, আগে তো আমরা জানতাম না, চাপা ইতিহাস আছে, সে আসল ইতিহাস রামমোহন বিদ্যাসাগর ভুলে গিয়ে এখন যে নকল ইতিহাস চলছে সেটার দিকে ধাবি দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আসলে আমাদের যে সভ্যতার যে শেকড় আছে তাতে একটু জল ঢালতে হবে। আসল এবং নকল, সত্য এবং মিথ্যা এই তফাৎটা বুঝতে পারবে, এবং সেখানে নতুন প্রজন্মের ছেলে মেয়েকে এই চ্যালেঞ্জটা নিতে হবে, আমরা বাড়াতে হবে। আমাদের কর্মসূচির প্রশ্নে আসি। বিভিন্ন বিষয়ে যে প্রতিবাদ প্রতিরোধ কর্মসূচিগুলি হচ্ছে বা পার্টির যে ধারাবাহিক কর্মসূচিগুলি হয়, সেগুলো যখন কেন্দ্রীয় ভাবে হচ্ছে, তাদের বিপুল জনসমাগম হচ্ছে, সেগুলি প্রচন্ড সফল হচ্ছে, ব্রিগেডে বিপুল পরিমাণ মানুষ আসছেন। কিন্তু এই জিনিসটা কোন একটা আন্দোলন কর্মসূচিকে শেষ পর্যন্ত আমরা পরিণতি পর্যন্ত পৌঁছচ্ছে না। অবশ্যই প্রশাসনের অসহযোগিতা, প্রশাসন তো কাজ করে না। আর সবচেয়ে বড় কথা, এই যে বলে যাবে যে ইনফ্লুয়েন্স হয়ে যায় মেনল্যান্ড থেকে, তুমি অল্টারনেটিভ যে কথা বলছো, তো তুমি মেনল্যান্ডের দ্বারা প্রভাবিত হয়েছে, কিন্তু এই কথাটা গেলানো হচ্ছে তোমাদের। আচ্ছা, এই যে 100 দিনের কাজ বিজেপি তৃণমূল মোটামুটি নাটক তামাশা তুলে দিচ্ছিল, তাহলে কোর্টে গিয়ে লড়াই হলো, এবং ক্ষেত মজুর সংগঠন বলো, পার্টি বলো, তারা অঞ্চলে অঞ্চলে এই ফর্ম 7C ফিল আপ করছে, তারপরে জমা দিচ্ছে, সেখানে পঞ্চায়েতের সঙ্গে লড়ালড়ি হচ্ছে, এবং সেই পঞ্চায়েত লেভেলে গিয়ে লড়াইটা হচ্ছে, শুধু ব্রিগেড নয়। এবং তার হচ্ছে আগস্ট মাস থেকে 100 দিনের কাজ যাতে চালু করা যায়, 100 দিনের কাজের বকে টাকা শোধ করা যায়, এবং তার সঙ্গে দাঁড়িয়ে যে দুর্নীতিগ্রস্ত যারা হয়েছে তাদেরকে শাস্তি দেওয়া যায়, আমরাই বলছি। এবং এটা আদায়যোগ্য দাবি, এবং এটা আদায় করা গেল, কিছুটা গেল। কোর্ট বললো বলেই কালকে থেকে কাজ চালিয়ে যেতে হবে নয়, এটা লড়ে নিতে হবে, এটা হচ্ছে পরিণতি। একইভাবে দেখো স্মার্ট মিটার, ব্রিগেডের ব্যাপার, তোমাকে বলছি। তাহলে স্মার্ট মিটার নিয়ে এলাকায় তোমার এখানে শিলিগুড়িতে হলো না বলে কি হয়েছে আমি জানি না, কিন্তু তোমার গিয়ে যেখানে যেখানে হয়েছে সেটা জানা দরকার। এবং আলটিমেটলি সরকারকে বাধ্য করা হলো, এটা কেন্দ্র এবং রাজ্য সরকারের মিলিত প্রয়োগ, বিজেপি এবং তৃণমূল এটার পক্ষে। সেখানে দাঁড়িয়ে সাধারণ যে ডোমেস্টিক যারা গ্রাহক, তাদের যখন বেশি করে বিল আসতে আরম্ভ করলো, অনেকে স্মার্ট মিটার লাগিয়ে দিয়েছিল, ভুল বুঝিয়ে হোক, তারপরে আলটিমেটলি সেটাকে প্রত্যাহারের দাবি হচ্ছে, এবং সরকারকে বাধ্য হতে হলো যে আমরা এটা কি বিয়ের সমাজ দিয়েছে না, এটা এলাকায় এলাকায় বিদ্যুৎ দপ্তরে গিয়ে অভিযান চালিয়ে ঘেরাও করে ধর্ণা দিয়ে লাঠি পেটা খেয়েছে, মাথা ব্যথেছে, তারপর এটাকে আটকানো হয়েছে। তাহলে এই নাছর গন্ধা
আদায়যোগ্য দাবি নিয়ে স্থানীয়ভাবে এই আন্দোলনটা গড়ে তুলতে হবে। এই সময় আমরা সেই কাজেই আছি। বিজেপি তো হয়ে গেল বিশেপি, তারপরে এখন এটা ব্লক থেকে পঞ্চায়েত, মিউনিসিপ্যাল ওয়ার্ড। তোমার এখানে শিলিগুড়িতে মিউনিসিপ্যালিটিকে নিয়ে হবে না 4 তারিখে? তাই এটা হচ্ছে এই লড়াইটা হচ্ছে, কিন্তু এটা মেনলাইন মিডিয়া পর্দায় দিচ্ছে এটা হচ্ছে না, কোথায় ওখানে হচ্ছে। আচ্ছা, এই যে তামান্না খুন হলো, তো ওর বাড়িতে ওর বাড়ির লোকজন নিয়ে থানায় গেল, ওটা কলকাতায় হলো, কসবায় এখন হলো। এই কসবায় থানায়, কসবা কলেজে গিয়ে এসএফআইডিএফ এর ছেলেপুলেরা ওই অভিষেক আর তোমার মমতার ফেস ছিল, তাদের নিয়ে গিয়ে মিথ্যা মামলা দিল, তারপর জামিন হলো, আলিপুরের কোর্টে জমায়েত হলো। প্রতিদিন কসবায় আগে বিক্ষোভ হয়েছে, গতকালও বিক্ষোভ হয়েছে, আবার কলকাতা হচ্ছে, আবার বিভিন্ন অঞ্চলে হচ্ছে। তামান্না হত্যা নিয়ে এখানে ওই কালীগঞ্জে একটা বিশাল সমাবেশ হলো। আমরা এখন বলছি সবটা সেন্ট্রালাইজ নয়, ডিসেন্ট্রালাইজ, বিভিন্ন জায়গায় করতে হবে। সেটা অনেকের বুঝতে অসুবিধা হয়েছে প্রথম, কিন্তু এখন তার এফিকেসিটা বুঝেছে। যত বেশি এই লোকালাইজ গ্রাস রুট লেভেল স্ট্র্যাটেজি নিয়ে এলাকা ভিত্তিক লড়াই হবে, তত বেশি মানুষের এই দাবি দাওয়া নিয়ে আদায় করা সুবিধা হবে। এখন একটা প্রশ্ন জিজ্ঞেস করতেই হবে, আগামী বিরাট বড় কর্মসূচি 9ই জুলাই, ইউনিয়নগুলির ডাকা সারা ভারতে সর্বভারতীয় সাধারণ ধর্মঘট, সে বিষয়ে কিছু বলুন। আমরা এখানে বলছি সারা ভারতে সমস্ত ট্রেড ইউনিয়ন ফেডারেশন তারা ডাক দিয়েছে। লেবার কোড যেটা হচ্ছে 8 ঘন্টা কাজকে 12 ঘন্টা করে দিতে চাইছে, মালিকদের হাতে একটা বিশাল অস্ত্র তুলে দিতে চাইছে, শ্রমিকদের ক্ষমতা খর্ব করতে তাদের অর্জিত অধিকার কেড়ে নিতে চাইছে। একইভাবে কৃষকের যেহেতু ফসলের দামের প্রশ্ন, সারের দামের প্রশ্ন, তার সঙ্গে জ্বালানির প্রশ্ন, তার সঙ্গে হচ্ছে এমএসপি প্রশ্ন, যেগুলো প্রতিশ্রুতি দিয়েছিল লাগু করেনি, তার জন্য সংযুক্ত কিষাণ মোর্চা সমর্থন করেছে। মজুরির প্রশ্ন, ক্ষেত মজুরির প্রশ্ন, 100 দিনের কাজের প্রশ্ন, তার মজুরি বাড়ানোর প্রশ্ন, এখানেই লড়াই হচ্ছে। এটা আবার আমরা বলেছি যে সারা ভারতের এই আহ্বানকে ফেডারেশনের, ট্রেড ইউনিয়নের আমরা সমর্থন করছি, বামপন্থী দলগুলো, মানুষের দাবি। এটার সঙ্গে স্থানীয় জেলা এবং রাজ্যের দাবিগুলোকে যুক্ত করে নিয়ে প্রচারটা চলছে, যাতে ওই সাধারণ ধর্মঘট উপলক্ষে বিভিন্ন ব্লকে, থানায়, অঞ্চলে, পাড়ায়, গঞ্জে, হাটে যাতে এই আন্দোলনটার বার্তা যায়। তাহলে সাধারণ ধর্মঘট সফল করতে হবে। কিন্তু মানুষের যে দাবি আছে সে সম্পর্কে তাকে সচেতন করা, এবং এটাকে বলে যে কমন ইস্যু, যে দাবিগুলো বললাম বা যে দাবিগুলো নিয়ে আছে, সেটা হচ্ছে হিন্দু, মুসলমান, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাঙালি, বিহারি, ওড়িয়া, তামিল নির্বিশেষে আছে, তপশিলি জাতি, আদিবাসী নির্বিশেষে আছে। তাহলে বামপন্থী এটা করে এই কমন ইস্যুগুলোকে ফোকাস করে। বিজেপি তৃণমূল যেটা করছে কনফ্লিক্টিং ইস্যু, যেটা নিয়ে ভার্সেস, হিন্দু বনাম মুসলমান, বাঙালি বনাম অবাঙালি, উত্তর বনাম দক্ষিণ, এগুলো যাতে হয়, আদিবাসী বনাম তপশিলি, অসমীয়া বনাম বাঙালি, এটাকে ওরা কনফ্লিক্টিং, যেটা সংঘর্ষ করতে হবে। তাহলে এই সংঘর্ষশীল যে রাজনীতি, তার প্রতিবাদে শুধু প্রতিবাদ করলে এগুলো করতে হবে। এই মাটিগাড়া ঘটনা নিয়ে হলো না মিছিল? হ্যাঁ হলো, সব বামপন্থীদের নিয়ে করা হলো, পার্টিও করলো। কিন্তু তার সঙ্গে দাঁড়িয়ে পজিটিভ আমরা কি চাই কাজের প্রশ্নে, শিক্ষার প্রশ্নে, স্বাস্থ্যের প্রশ্নে, মানুষের, গরিব মানুষের ত্রাণের প্রশ্নে, সেটা আমাদের সেই ইস্যুগুলোকে নিয়েও, এটাই হচ্ছে বাম গণতান্ত্রিক বিকল্প, সেটা নিয়ে আমাদের লড়াইটা করতে হবে। এবং লড়াইটা লড়ছি আমরা এই, তাহলে যেটা কমন ইস্যু নিয়ে যত বেশি আন্দোলনে অংশগ্রহণ করে, প্রথম প্রশ্ন ছিল, তাহলে এই যে বিভক্ত করার যে দাবিগুলো আছে সেটা পেছনে চলে যাবে, এবং সবাইকে জুড়ে নেওয়ার যে দাবিটা আছে এটা সামনে চলে আসবে। এবার এখানে আরেকটা অদ্ভুত প্রশ্ন আছে, যেটা সবার মনে আছে, সমস্ত বাম সমর্থকের মনে আছে। এই যে সারা রাজ্যে যে আমাদের অসংখ্য সমবায় তৈরি হয়েছিল বাম আমলে, সেই সমবায়গুলির যখন নির্বাচন হচ্ছে, অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে বাম প্রার্থীরা বিপুল ভোটে দিচ্ছেন এবং সমবায়গুলি পরিচালন সমিতিতে আসতে পারছেন। তৃণমূল বিজেপি একসঙ্গে থাকলেও পারছেন, একাও পারছেন। গ্রামের মানুষ লড়াই করে সমবায়ে ভোট দিচ্ছেন। কিন্তু গত পঞ্চায়েতে লড়াই করে আমাদের একটা পার্সেন্টেজ ভোট পেয়েছিলাম, কিন্তু বিধানসভা, লোকসভায় গিয়ে সেই ভোটটা আমাদের আসছে না। এই ব্যাপারটা বিধানসভা দেখো, অতীত প্রশ্ন নিয়ে করছো, এই তো বাই ইলেকশন হলো কদিন আগে, ভোট মানে কি দেখতে পাচ্ছ না? কালীগঞ্জে কি হলো? আগে বোমা, বন্দুক, পিস্তল নিয়ে আগে ভোটও করেছে, এই ভোটও করেছে, গিয়ে ক্যান্ডিডেটকে নিয়ে শাসাচ্ছে ব্লক সভাপতি, ভোট না দিয়ে সাক্ষী হবে প্রকাশ্যে ভিডিও। তারপর ইলেকশন কমিশন কিভাবে ভোট পরিচালনা করছে, পুলিশ কিভাবে পরিচালনা করছে, রিটার্নিং অফিসার কি করছে, তাদের ভূমিকা কি, নির্বিঘ্নে শান্তিপূর্ণ ভোট হলো। তাই যেখানে তুমি বলছো ভোট, এখন ইলেকশন কমিশনের উচিত টিম নিয়ে গিয়ে ওইসব বাড়িগুলোতে গিয়ে খোঁজা যে কারা বলেছিল, কে বলেছিল, এবং আগে থেকে ব্ল্যাক লিস্ট করা,
এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, তাহলে তো আবার সুষ্ঠু ভোট হবে না। তোমরা বললে পঞ্চায়েতের ভোটে সব জায়গায় আবাদে ভোট করতে দেয়নি, ভোট লুট হয়েছে, গণনা ভোট লুট হয়েছে, তার মধ্যে আর বলছে পার্সেন্টেজ বাড়া, তাহলে সবটা হলে আরো ভালো হতো। আবার এই কোঅপারেটিভে বেশিরভাগ জায়গায় 10 বছর ধরে নির্বাচন হচ্ছেই না, যেখানে কোর্টে গিয়ে লড়ে বলা হচ্ছে নির্বাচন করো, চ্যালেঞ্জ দিচ্ছি, চ্যালেঞ্জ নাও, নবায় ভোট দাও, তখন পুলিশ দিয়ে বলছে যে আমরা তো পুলিশ দিতে পারবো না, তাও ভোট পেছিয়ে দিচ্ছে। তারপরেও যেখানে ভোট হচ্ছে, যেহেতু তৃণমূল চুরি করে ফাঁক করে দিচ্ছে, মানুষ মনে করছে আপনারা সমবায় যখন পরিচালনা করছিলেন কৃষকদের সুরা হচ্ছিল, গ্রামের মানুষের সুবিধা হচ্ছিল, এই যে প্রাইমারি এগ্রিকালচার কোঅপারেটিভ সোসাইটি গুলো আছে নেটওয়ার্ক করা ছিল, এবং আদিবাসীদের একটা ছিল ল্যান্ড, এই সব তুলে দিয়েছে। তাহলে এবং এমনকি একটা ইউনিয়নের একটা ইন্ডাস্ট্রির যে ক্রেডিট সোসাইটি আছে, স্টাফদের ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি হয় তো, সেইগুলো ভোটও করতে দিচ্ছে না। কদিন আগে ভোট হলো, সেখানে সব জায়গায় নিয়ে গিয়ে তৃণমূল নিজের ঘাট দিয়ে নিয়ে একটা জায়গায় ভোট করা হলো, এবং সেখানে মস্তানি করে ভোটে ঢুকতে দিল না। দুর্গাপুরের মতো একটা সংগঠিত জায়গায় যেখানে ট্রেড ইউনিয়নে ভোট হচ্ছে আমরা জিতছি, এবং কোঅপারেটিভ ইলেকশন হলো পুলিশকে দিয়ে, মেদিনীপুরে হলো, দুর্গাপুরে হলো, তারা মস্তান পুলিশ একসঙ্গে গিয়ে ভোটটাকে আটকে দিল। সুতরাং ভোট যদি সুষ্ঠুভাবে না হয়, আগে তার ব্যবস্থা করতে হবে। আজকে মহারাষ্ট্রের ভোট, দিল্লির ভোট, হরিয়ানার ভোট দেশের মানুষের চোখ খুলে দিয়েছে ইলেকশন কমিশন কিভাবে শাসক দলের তাবেদারি করে। রাজ্য ইলেকশন কমিশন হোক, কেন্দ্রীয় ইলেকশন কমিশন হোক, তাহলে মানুষ যাতে তার রায়টা দিতে পারে, তার জন্যই একটা আন্দোলনের রূপরেখা তৈরি করে সেই আন্দোলনের ধারা তৈরি করতে হয়। পঞ্চায়েত নির্বাচনের সময় আমরা একটা ধারাবাহিক আন্দোলনের উপরে দাঁড়িয়ে চোর ধরো জেল বড়ো, দুর্নীতি বিরোধী আন্দোলন, পঞ্চায়েত ভিত্তিক আন্দোলন করে আমরা নির্বাচনে গিয়েছিলাম, তাতে একটা পরিপূরক স্পৃহা তৈরি হয়েছিল। লোকসভা ইলেকশনের আগে সেরকম কোনো আন্দোলন হয়নি সেরকম ভাবে রাজ্যে। এই জন্য বিধানসভা নির্বাচনের আগে আমরা এই যে এতক্ষণ আন্দোলনের কথা বললাম, সংগ্রামের কথা বললাম, সেই আন্দোলনের তরঙ্গ শীর্ষে দাঁড়িয়ে তারপরে গিয়ে ভোট হবে, তখন মানুষের মধ্যে এই প্রতিরোধ স্পৃহা জাগে। সেখানে তখন কোনো দালাল, কোনো দলদাস, কোনো পুলিশ, কোনো গুন্ডা বদমাইশ বন্দুক কাজ করতে পারে। মানে সমবায়ের ভোট আর বিধানসভা লোকসভার ভোটের সময় মানুষের মানসিকতার কোনো পরিবর্তন হচ্ছে না আপনি বলছেন? মানুষ হয়, তার মধ্যে গেলাম না, এটা এই পুলিশের আচরণ যায় না, যেটা বললাম তো মন্দির শুনতে তারা বুঝতে পারতে। আসলে কি হয়, ছোট ভোটটা যখন হয় ছোট আইনের মধ্যে, তখন পরস্পর পরস্পরকে জানে, তখন মিডিয়ার প্রভাব বেশি থাকে না। কারণ তারা তো হাটে কথা বলছে, বাজারে কথা বলছে, পাড়ায় কথা বলছে, উঠোনে কথা বলছে। আর এখানে মিডিয়ার দিকে কি হয়, তাদের মাথায় যেমন সাইলেন্স দিয়ে শুরু হয়, এই ভোট দিয়ে কি হবে, এ তো জিতবে না, ভোটটা নষ্ট হয়ে যাবে, বিজেপি জিতে যাবে, তৃণমূল জিতে যাবে, এরকম একটা আবহাওয়া তৈরি করা হয়। সেখানে এত বিস্তীর্ণ এলাকা থাকে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষ, তুমি একটু আগে যেটা বললে প্রচার মাধ্যম সেই জায়গায় পৌঁছতে পারছে না, আর যে প্রচার মাধ্যম পৌঁছচ্ছে সে তখন স্প্লিট উইন্ডো করে বিজেপি আর তৃণমূল এটাই দেখাচ্ছে, তৃতীয় বিকল্পটাকে দেখাচ্ছে না। শুধু তৃতীয় বিকল্পটা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জাগাতে হয়। দিল্লির ফ্যাসিবাদ আর এ রাজ্যের ফ্যাসিবাদ কি আলাদা না একই? ফ্যাসিবাদের উপর হয় না, রাজনীতি একটু পড়াশোনা করতে হবে তোমাকে। ওরকম দিল্লির, কলকাতা, হায়দ্রাবাদের আলাদা করে হয় না। কেউ কথা বলেনি, কোন রাজনীতি, কোন রাজনৈতিক ডিবেটে ডিসকাশন হয়নি, সিকুয়েন্সের কথা বলছেই না। ফ্যাসিবাদ যেটা ক্লাসিক্যাল সেন্সে ছিল, যেটা আমরা নাৎসি বাহিনী বলি, তারপর হচ্ছে হিটলার মুসলিনের কথা বলি, সেটা যে ক্লাসিক্যাল ফ্যাসিবাদ আজকের জায়গায়, এটা বাস্তব তখনকার দিনের অর্থনৈতিক সংকট, গোটা বিশ্ব পুঁজির মন্দা দীর্ঘকালীন, তারপরে হচ্ছে সাম্রাজ্যবাদী উপনিবেশ, এইসবকে ঘিরে একটা বিশেষ বিশ্ব পরিস্থিতি ছিল, সেখান থেকে ফ্যাসিবাদ তৈরি হয়েছিল, সেই দেশের পরিস্থিতি ছিল। আজকে দাঁড়িয়ে ওইরকম ক্লাসিক্যাল সেন্সে এইভাবে ফ্যাসিবাদটা আসবে না, হিস্ট্রি ডাজন্ট টেক ইট সেলফ। কিন্তু নয়া ফ্যাসিবাদ অনেকগুলো দেশে এরকম পন্থা উত্থানের সঙ্গে সঙ্গে তারা এই নয়া ফ্যাসিবাদী বৈশিষ্ট্য ফুটে উঠছে। আমাদের দেশেও বিজেপি নেতৃত্বাধীন সরকার মোদী আসার জন্য এই যে প্রজেক্ট আছে, ধর্ম সেটা আমাদের অর্থনীতিগুলো কর্পোরেট প্রশাসন বাড়াচ্ছে, আর তার সঙ্গে দাঁড়িয়ে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি নিয়ে যাচ্ছে। এই কর্পোরেট থাকে, তারা যে কাজগুলো যেভাবে বাড়ছে, অত্যাচার নামছে, যেভাবে বিনা বিচার করছে, যেভাবে
ধারণ করছে। এখন যে ব্যবস্থা বলছে তখন ব্যবস্থা ঘোষণা করে গিয়েছিলাম, কিন্তু এখন তো দাঁড়িয়ে অনেক ইমার্জেন্সি আছে। স্বতন্ত্র যে প্রবণতা সেটা বিজেপি তাতে চরিত্র এই বৈশিষ্ট্যকে সামনে লড়াই তার জন্য বৃহত্তম তার সঙ্গে এই যে লোকসভায় বিজেপি বিরোধী একটি মঞ্চ তৈরি হয়েছিল ইন্ডিয়া গ্রুপ, তো সেখানে বামেরা যেমন ছিলাম, আমরা তৃণমূল ছিল এবং আরো বহু দল ছিল। তো লোকসভা নির্বাচন হয়ে গেছে, আমরা একটা শেষ নির্বাচন 2026 এই নির্বাচন দেখে আমরা 2025-এর রাজ্য সম্মেলন শেষ করি, সেই দিনই আমরা বলি যে 25-এর সম্মেলন শেষ, এই থেকে 26-এর প্রস্তুতি শুরু। তারপরে এখন যে সমস্ত নির্বাচনী আদব কায়দা কানুন সব পাল্টে গেছে, তথ্য নির্ভর বিজ্ঞান প্রযুক্তিকে ব্যবহার করে নির্বাচনী পরিকাঠামো সংগঠন গড়ে তোলা, সে কাজ আমরা করছি একটা প্রজেক্ট মোডে। সেখানে দাঁড়িয়ে আমরা আমাদের বামপন্থীদের মধ্যে নির্দিষ্ট করতে চাইছি আসনগুলোকে, তারপরে যারা সহযোগী আসবে তাদের সঙ্গে কথাবার্তা বলে নিয়ে আমরা দ্রুত পুজোর আগেই সেটাকে আমরা মিটিং দিতে চাইছি। আর আমাদের যে প্রাথমিকতার ভিত্তিতে এই আন্দোলন সংগ্রাম গড়ে তোলার সঙ্গে সঙ্গে নির্বাচনী কাঠামো একেবারে বুথ স্তর পর্যন্ত সম্প্রসারিত করা যায়, সেটা